অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হাজারদুয়ারি। উপন্যাসটির প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ভরত আর শ্রী প্ল্যাটফর্ম থেকে হেঁটে ফিরে আসছিল বাড়িতে। সন্ধে সবে হয়েছে, তবে শুক্লপক্ষ। কলকাতার দিনগুলোতে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষর কোনো তফাৎ বুঝতে পারা যেত না, এমনকি পূর্ণিমা অমাবস্যারও নয়। হুড়হুড়াগড়ে যেমন কলকাতার অনেক কিছুই নেই, নেই বইমেলা, নেই ফিল্ম ফেস্টিভ্যাল, নেই নিত্য নতুন হুজুগ, তেমন আবার অনেক কিছু আছে যা কলকাতার নেই। সবচেয়ে বেশি করে যা বোঝা যায় এই তফাৎ এর মধ্যে, তা হচ্ছে এখানে প্রচুর শান্তি ও অবকাশ আছে। জীবিকার পেছনে দৌড়েই জীবন এখানে শেষ হয়ে যায় না, মানসিক দিক দিয়ে তো নয়ই। অফিস যাওয়া আসার কথা ভাবলেই মানুষ আতঙ্কিত বোধ করে না এখানে। গোপেন কথা সব সময় বলে। তাছাড়া শ্রীর মনে হয় যে গোপেন মানুষটার মধ্যে প্রায় মরচেই পড়ে আসছিল। ওই সরকারি সংস্থাতে থেকে থেকে কাজ ব্যাপারটা যে পুরোপুরি রুজি নির্ভর নয়, কাজের মধ্যে যে প্রচণ্ড এক ধরনের আনন্দ আছে এবং পরের কাজও ভালো করে করলে তাতে সবচেয়ে বেশি লাভ যে হয় নিজেরই, এমন কথা বিশ্বাস করতে পর্যন্ত ভুলে গেছিল গোপেন। এই হুড়হুড়াগড়ের মতো বিচ্ছিরি নামের একটি সুন্দর জায়গাতে এসে গোপেন একেবারেই বদলে গেছে। এমনকি এতখানি বদলেছে যে শ্রীর রীতিমতো ভয় করছে যে নিঃসন্তান গোপেন বুঝি কাজকেই তার স্ত্রী এবং সন্তান দুই করে ফেলবে। তাহলে শ্রী কি নিয়ে, কাকে নিয়ে বাঁচবে শেষ পর্যন্ত? স্টেশনে এলেই মন ভালো হয়ে যায় শ্রীর। এখানে পার্মানেন্ট স্টাফ এবং কুলিরা ছাড়া অন্য যারা ট্রেনে করে আসেন যান, তারা কিছুক্ষণের জন্য এখানের হয়ে উঠলেও এখানের আসলে কেউই নন। থেমে থাকা ট্রেনের কামরায় জানালার পাশে বসে এই চা, এই পান, এই সিঙ্গারা বলে হাঁক দেন। তারপর চা সিঙ্গারা পান খেতে খেতে গার্ড সাহেবের হুইসেল বাজে, গাড়ি ছেড়ে দেয়। ডিস্ট্যান্ট সিগন্যালে আলো সবুজ থেকে লাল হয়ে যায় আবার। হঠাৎ নিস্তব্ধতা। কেউ কেউ প্ল্যাটফর্মে নেমে কল থেকে জল ভরে নেন। চকিতে আজই যেমন দেখা হলো জয়িতার সঙ্গে। এরকম কত দিনের পুরনো বন্ধু, দূরের আত্মীয়, মুখ চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। কলকাতায় যাদের সঙ্গে ফুটপাতে বা মিনির লাইনে দেখা হলেও কথা বলার উৎসাহ থাকতো না আদৌ, তাদেরই এখানে কত কাছের মানুষ বলে মনে হয়। আসলে জয়িতাই ওকে প্রথমে দেখেছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের ভিতরটাকে দিনের বেলা অন্ধকার দেখায়, কিন্তু চেঁচিয়ে ডাকেনি ও অসভ্যতা হবে বলে। বাদামি বড় বড় চিকচিক লুঙ্গি পরা এক ভদ্রলোক, গায়ে সবুজ রঙা খদ্দরের পাঞ্জাবি, হাতে বাদামি রঙা পেট মোটা জলের বোতল এবং প্রায় এক কাঁদি মর্তমান কলা নিয়ে জল ভরতে যাচ্ছিলেন। তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়ে শ্রীকে বললেন, কিছু মনে করবেন না, আপনার নাম কি শ্রীপর্ণা? প্রেসিডেন্সিতে পড়তেন আপনি? শ্রীর পোশাকি নামটা যে শ্রীপর্ণা সে কথা প্রায় ভুলেই গেছিল, তাই চমকে উঠে বলল, হ্যাঁ। ভদ্রলোক গম্ভীর উত্তেজনাহীন গলায় বাঁ হাত উঠিয়ে মর্তমান কলাক্রান্ত তর্জনীটি তুলে বললেন, আমার মামাতো বোন মুনমুনের বান্ধবী জয়িতা। লেডি ব্রেবোর্নের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তিনি আপনাকে ডাকছেন, লাল সিল্কের শাড়ি পরে, ওই যে জানালার ধারে। বলেই ভদ্রলোক চলে গেলেন আর শ্রী প্রায় দৌড়ে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলল, কিরে তুই এখানে? কতদিন পর শ্রীপর্ণা। আর তুই? বাহ, আমার স্বামী যে ধরকামোড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার। তা যাচ্ছিস না আসছিস? আমার মেজ জায়ের সেজো ছেলের ভাত ছিল, তাই গেছিলাম ঢেনকানলে। একটি রাগী এবং অসভ্য শিশু ক্রমাগত জয়িতার গালে ঠাস ঠাস করে চড় মেরে যাচ্ছিল। জয়িতা কিছুই বলছিল না। অন্যজন সিটের তলায় রাখা একটি টিফিন ক্যারিয়ার খোলার অবিরাম চেষ্টা করে যাচ্ছিল। অন্য কোনো দিকেই তার ভ্রুক্ষেপ ছিল না। জয়িতার শাড়িটার কেটকেটে লাল রঙে এবং শিশুদের পোশাকেও সুরুচির বিন্দুমাত্র ছাপ ছিল না। যে জয়িতাকে কলেজে পড়ার সময় শ্রী চিনত,
তার সঙ্গে একে মেলাতে বড় কষ্ট হলো ওর। তোর ছেলে মেয়ে? হ্যাঁ, অশ্বনী আর সংকেত। বাহ! মনে মনে ভাবল সত্যজিৎ বাবুর কত রকম মুগ্ধ ভক্তই না আছে। উনি নিজে যদি তা জানতেন। গণশত্রু নাম দিলেও ভালো করত, অথবা ভূমিকম্প এবং বন্যিকন্যা। মনে মনে খুবই আশ্চর্য হলো রোমান্টিক জীবন সম্বন্ধে স্বপ্নে ভরপুর জয়িতার এমন লেজে গোবরে অবস্থা দেখে। আশ্চর্য আরো বেশি হলো একথা বুঝতে পেরে যে জয়িতা নিজে জানে না যে সে কেমন লেজে গোবরে হয়ে আছে। ভালো আছিস? ভালোই, রোজগারপাতি ভালো। বুঝলি না, বড় স্টেশন, লোহা, ম্যাঙ্গানিজ, ডেলোমাইট আর কত কি সব চলাচল করে। সারান্ডার ৭০০ পাহাড়ের বনের কাঠ। উপরি খুব ভালো, চলে যাচ্ছে। দরকামাডা রড বিলে বেশ কিছু বাঙালিও বাস করে। এমনভাবে জয়িতা কথা বলছে যেন সে নিজের চাকরির কথাই বলছে। তারপর ভালো ভূগোলের ছাত্রী ছিল তাই বোধহয়। উনি কি তোর স্বামী? হ্যাঁ, জয়িতা হেসে বলল। লুঙ্গি পরার চেহারা দেখে ওকে ঠিক বোঝা যায় না। যখন রেলের ইউনিফর্ম পরে প্ল্যাটফর্মে ঘোরে তখন বাঘে গরুতে এক ঘাটে জল খায়। পুরুষদের দেখতে হয় তাদের কাজের জায়গায়, আর মেয়েদেরও তাই, তাদের বাড়িতে। কি বল? শ্রী হাসল। প্রায় বলেই ফেলেছিল শ্রী কথাটা ওকে। নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এই জয়িতা। নিজে কত বদলে গেছে, কিন্তু মুখে কিছু বলল না। বদলে যে যায় সে জানতেই পারে না যে সে বদলে গেছে। কেউ সে কথা বললে হয়তো সে বিশ্বাসও করে না, নইলে আহত হয়। নির্লজ্জের মতো তর্ক করেই নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে। কিছু বল। কি বলবো? আরে তুই এই হুড়হুড়াগড়ে প্ল্যাটফর্মে কি করছিস? এখানে কোথায় এসেছিস, বেড়াতে? চামুণ্ডীর মন্দিরে মানত করতে এসেছিস বুঝি? ছেলে মেয়ের জন্য অনেকে মানত করে, খুব জাগ্রত দেবী। মুনমুনের কাছে গত বছর শুনেছিলাম যে তোর ছেলে মেয়ে হয়নি, নাকি বেড়াতে এসেছিস? না না, বেড়াতে নয়। তাহলে? চাকরি করিস এখানে? কোন স্কুলে? না। তবে? আমার স্বামী কারখানায় কাজ করেন। ছি ছি, এত লেখাপড়া শিখে প্রেসিডেন্সিতে পড়ে শেষে একজন কারখানার লেবারকে বিয়ে করলি? কি রুচি হলো রে তোর? আসল কথাটা না ভেঙে শ্রী বলল, কেন, শ্রমিক খারাপ কিসে? তাছাড়া যে শ্রম করে সেই তো শ্রমিক। তুই যে কি বলিস। মুনমুন কেমন আছে? মামারা টাটায় চলে যাওয়ার পর তো আর আমাদের সঙ্গে দেখাও হলো না। কত বছর হয়ে গেল। গত বছর তোর মতোই খড়গপুর স্টেশনে দেখা হয়েছিল। মুনমুন দিল্লি আছে? হ্যাঁ, ভীষণ মোটা হয়ে গেছে। একটি মারুতি গাড়ি কিনেছে বলছিল, তাতেও আঁটে না। নিজেই বলে হেসে গড়াচ্ছিল। ওর স্বামী কি করেন? ও বাবা, পারচেজ ম্যানেজার। তার হাতে বছরে ৭০ কোটি টাকার অর্ডার। হ্যারাসমেন্ট করবেন না, এই জন্যই শুধু 1% পায়। আর খুব খেলে তো ৫, ৭, 10%ও পেতে পারত। তা ৭০ কোটির 1% কত হয়? শ্রী বোকার মতো বলল, কত? ৭০ লাখ টাকা রে বোকা। গাড়ির ঘন্টা বাজলো। আজকাল রেলের একটি টুকরো ঝুলিয়ে তাতে লোহা পিটে ঢং ঢং শব্দ করে না, ইলেকট্রিক বেল বাজে। এমন সময় জয়িতার স্বামী ফিরে এলেন, পুরি তরকারি, কলা ও জল নিয়ে। হোমা, আমার চা, বন্ধুকেও খাওয়াতে পারতাম। এখানের চা পাউডার মিল্কের, সব দুধ চলে যায় টাউনশিপে, পরের স্টেশনে খাওয়াবো। এই যে আমার স্বামী হরনাথ, আমার বন্ধু শ্রীপর্ণা। শ্রী মনে মনে বলল, নাম যিনি দিয়েছিলেন তার বাহাদুরি আছে। হর হর মহাদেব দিলে আরো ভালো হতো। জয়িতা বলল, মুনমুন তোদের এই হুড়হুড়াগড়ের যে বড় সাহেব তাকে খুব ভালো করে চেনে। একবার তো বেড়াতে এসেছিল ওর স্বামী আর মেয়েকে নিয়ে এখানে। কে বড় সাহেব? এখানে গন্ডা গন্ডা বড় সাহেব আছেন। সে কি রে, তোর স্বামী এখানে চাকরি করেন আর বড় সাহেবের নামই জানিস না? চাকরি তো স্বামীই করেন, আমি তো করি না। ও, বড় সাহেবের নাম সুমন সেন। দারুণ নাম করেছে রে, পুরো ইন্ডিয়াতে এমন অনেস্ট অফিসার নেই। আসলে ইডিয়েট, পরে পস্তাবে।
গোড়ায় গোড়ায় কতজনকে দেখলাম অমন অনেস্টি করতে। ফুহ! মুনমুন চিনল কি করে সুমন সেনকে? আরে মুনমুনের স্বামীর ব্যাচের, প্রেসিডেন্সির, একসঙ্গে পড়তো দুজন। তা মুনমুন তো তোর সঙ্গে লেডি ব্রেবোর্নে পড়তো, তাই না? আহা, বললামই তো মুনমুনের স্বামীর। শ্রীর খুব ইচ্ছা করছিল যে জিজ্ঞেস করতে জয়িতাকে মুনমুনের স্বামী কোন ব্যাচের। তারপরে ভাবলো বেশি ইকুইজিটিভনেস দেখানো হয়ে যাবে, থাক, নিজের মামাতো বোনের খবর অন্যের কাছ থেকে নিতে আরেকটা ঘন্টা দিল। হরনাথবাবুর কলা খেতে খেতে বললেন, একবার আসবেন ধরকামোডায়, ঠাকুরানী পাহাড়, জোড্ডা, গুয়া, নোয়ামুন্ডি সব দেখিয়ে দেব। লৌহ আকরের লাল দগদগে পাহাড়, ম্যাঙ্গানিজের নীল পাহাড়, আসবেন কিন্তু। এইটুকু বলা হতেই অশনি এবং সংকেত কেউ গণশত্রুর মতো এক থাবড়া দিয়ে হরনাথবাবুর মুখের কলাটে নিয়ে নিল। হরনাথবাবু বললেন, এত অসভ্য। জয়িতা বলল, ভারী দুষ্টুমি করছো কিন্তু তোমরা, এবারে কিন্তু সত্যি বকে দেব। ট্রেনটা ছেড়ে গেল। শ্রী হাত নাড়ল। নিজের হাতটাকে অন্যের হাত বলে মনে হচ্ছিল। সার নেই। জয়িতা কনুই অবধি সোনার চুড়ি পরা ডান হাতটি নেড়ে যেতে লাগলো সমানে। ট্রেনটা চলে যাওয়ার কিছুক্ষণ পরও দাঁড়িয়ে রইল শ্রী প্ল্যাটফর্মে। জয়িতার এই আমূল পরিবর্তন ওকে বড় ধাক্কা দিয়ে গেল। জয়িতা আর জয়িতা নেই, পুরোপুরি হরনাথের স্ত্রী হয়ে গেছে, অথবা গণশত্রু। ইচ্ছে করলে জয়িতা তার জীবনকে এবং নিজের জীবনকেও অন্যরকম করতে পারত। পুরুষেরা খারাপ কি ভালো হয় তার পেছনে তাদের স্ত্রীদের এক বিশেষ ভূমিকা থাকেই। এই কথাটা মনে করে ওর শিরদাঁড়ায় শিহরণ খেলে গেল হঠাৎ। স্ত্রী নিজেও কি আর স্ত্রী আছে? সেও কি গোপেন ব্যানার্জির স্ত্রী নয় শুধুই? যে স্ত্রীকে সুমন বলে একটি ছেলে ভালোবাসত, সে তো আর বেঁচে নেই। ইচ্ছে করলেও তাকে আর বাঁচাতে পারবে না স্ত্রী নিজে। অন্য কেউ এসে যদি কোনোদিন বাঁচায় তো অন্য কথা। ভরত বলল, মা, এখানে দাঁড়িয়ে থাকবে, বাড়ি যাবে না? স্টেশন থেকে ওদের বাড়ি আসতে একটি দোমোহনা পড়ে, তার উপর কজওয়ে আছে। বর্ষাকালে এই দুই নদীতে নিশ্চয়ই বান আসে। তখন বানের জল এই কজওয়ের উপর দিয়ে বয়ে যায়। একটি নদীর রং লাল, অন্যটির নীল, মনে হয় স্বপ্নের নদী। বড় বড় কতগুলো মহুয়া গাছ আছে লাল নদীটির পাশে, আর কতগুলো চার গাছ নীল নদীটির পাশে। প্রতিদিন বিকেলে স্টেশনে যাওয়া আসার পথে এখানে কিছুক্ষণ চুপটি করে দাঁড়ায় শ্রী। এদিকে গাড়ি ঘোড়া নেই বলতে গেলে। এই পথটি ওদের বাড়ি হয়ে জুরান্ডি হয়ে ঘন নীল পাহাড়ের দিকে চলে গেছে। সেখানে নাকি খুব জাগ্রত দেবীর মন্দির আছে বলে শুনেছে শ্রী। একদিন যাবে ভেবেছে, কিন্তু কে নিয়ে যাবে? ওই বোধহয় চামুণ্ডী মন্দির, যার কথা বলছিল জয়িতা। কজওয়েটির উপর দাঁড়িয়েছিল শ্রী। জঙ্গলের দিক থেকে তিতির আর বনমুরগির ডাক আসছিল। দিনের আলো মরে গেছে, অথচ চাঁদের আলো পুরো ফোটেনি। অপরূপ এক বিভাতে ছেয়ে রয়েছে পাহাড়তলি, স্টেশন, লাল রং করা স্টেশনের ওভারব্রিজ, বহু দূরের হুড়হুড়াগড়ের বিভিন্ন কারখানার মস্ত মস্ত শেড। অতিকায় সব বুক চেতানো বা কাছ চিম্পেটা প্রাগৈতিহাসিক জানোয়ারের মতো। ভরত আবারও বলল, ঘরকু যাববেনি মা? জিব্বি রে জিবি পিলা, টিকে থই ধরতো তু। ঠিক আছি। সুমন সেন মুনমুনের স্বামীর সঙ্গে পড়তো এক ব্যাচে, প্রেসিডেন্সিতে। মুনমুনের স্বামী প্রণয় তো শ্রীদেরই ব্যাচমেট ছিল। সুমু? না না, তা হতেই পারে না। বহুদিন পর শ্রীর অন্ধকার, নোংরা, ধুলোবালি ভরা বুকের ভেতরটার মধ্যে যেন 200 হর্স পাওয়ারের কোনো মরচে পড়া জেনারেটর হঠাৎই চলতে শুরু করলো। বাতি জ্বলতে লাগলো এক এক করে। কিন্তু আওয়াজ, বড্ড আওয়াজ আর ধুলো। ভীষণই কষ্ট হতে লাগলো শ্রীর বুকের মধ্যে। অনেক অনেক পুরনো কথা ফিরে আসতে লাগলো মাথার মধ্যে। এই সুমন তার সুমন হতেই পারে না, অসম্ভব। ভরত আবার বলল, জিববে কি জিববে না? চাল ছিল বলে অস্ফুটে জিভে একটি আওয়াজ করে শ্রী ভরতের সঙ্গে ধীর পায়ে হেঁটে এগোতে লাগলো। কোনো বাড়িতে শাঁখ বাজলো,
দূরের প্রায় অন্ধকার পাহাড়তলিতে হাট্টিটি পাখি ঝাঁকি দিয়ে দিয়ে ডাকতে লাগলো, হাট্টিটি হুট, হাট্টিটি হুট। শ্রী সারা পথ কোনো কথা বলল না। বুদ্ধিমান ভরত একবার অবাক হয়ে তাকালো শ্রীর মুখের দিকে, তারপর চুপ করে মুখ নামিয়ে পাশে পাশে হাঁটতে লাগলো। বাড়ি ফিরে ভরত বলল, পারিবা কর করিবি, সকালের পনস থিলা বিড়ি ডালব, আও কর করিবি? আমি জানি না, তোর যা খুশি কর, দাদাবাবু এলেই না হয় জিজ্ঞেস করিস, বলেই শ্রী শোবার ঘরে চলে গেল। কলকাতা থেকে আসার সময় ব্যক্তিগত জিনিস প্রায় কিছুই আনতে পারেনি, তবে একটি চামড়ার ব্যাগ এনেছিল, চিঠিপত্রে ভরা। আলমারি খুলে ওই ব্যাগটি বের করে পাগলের মতো হাতড়াতে লাগলো শ্রী। হাতড়াতে হাতড়াতে বেরোলো একটি বড় খাম। তার মধ্যেই সব কটি চিঠি একসঙ্গে করা ছিল এবং খামটি বাঁধা ছিল রাবার ব্যান্ড দিয়ে। খামটি খুলে চিঠিগুলো বের করলো। খুব বেশি চিঠি নেই, গোটা 10 কলকাতা থেকে লেখা আর গোটা 10 ইংল্যান্ড থেকে। শ্রী সুমনের প্রতি অন্যায় করেছিল। সুমনের মতো ছেলে যেখানে যাক বা থাকুক না কেন, ওর প্রতি যে মেয়েরা আকৃষ্ট হবেই, কথাটা শ্রীর জানা উচিত ছিল। তবে শ্রী যে শ্রী, সে কথাও সুমনের জানা উচিত ছিল। সেইটে সুমন ভুলে গেছিল বলেই, এবং সুমন যে সুমনই, এ কথাও শ্রী ভুলে গেছিল বলেই এই বিপত্তি। এখন আর কিছুই করার নেই। শিক্ষিত মানুষের জীবনে যেমন অনেক আশীর্বাদ থাকে, তেমন অভিশাপও নেহাত কম থাকে না। প্রথম অভিশাপ এই অহং। একটি ভুল করে ফেলে বাকি জীবন সেই ভুলকেই দাঁতে দাঁত চেপে আঁকড়ে ধরে থাকার মূর্খামি শিক্ষিত মানুষকে এই অহংই যোগায়। প্রকৃত শিক্ষিতদের অহং থাকে না, থাকা উচিত নয়। কিন্তু শ্রীদের মতো শিক্ষিতদের শিক্ষার গুমর সর্বস্বতাই হয়তো শিক্ষাকে মাটি করে দেয়। সুমনের যে অনেক বান্ধবী, তাদের মধ্যে কারো কারো সঙ্গে যে স্টেডি যাচ্ছে, এ খবর সুমনই দিত তার উচ্ছ্বাসময় চিঠির মাধ্যমে শ্রীকে। সুমনের চরিত্র ছিল হাজার দুয়ারি। তাতে আলো হাওয়ার প্রবেশাধিকার যেমন ছিল অবাধ, তাতে একটু ধুলো ময়লাও জমত না। শ্রীর রক্ষণশীল মনে অতখানি আলো হাওয়া কখনোই সইবার মতো যথেষ্ট শক্তপোক্ত বাতাবরণ ছিল না। ফলে সুমন তাকে যতই চিঠির পর চিঠি লিখত বিদেশ থেকে, শ্রী ততই গুটিয়ে যেত ক্রমাগত। একটা চিঠি বেরুলো। চিঠিটি পড়বার আগে উঠে গিয়ে দরজা বন্ধ করে এলো শ্রী। যদি হঠাৎ গোপেন ফিরে আসে? গোপেনদের পরিবার শ্রীদের পরিবারের চেয়ে আরও বেশি রক্ষণশীল। স্ট্যামফোর্ড অন অ্যাভন, রবিবার। শ্রী, শ্রীময়ী আমার। তোমার কি হাদাকে মনে আছে? লাস্ট বেঞ্চে বসে থাকতো, অফ পিরিয়ডে পুঁটিরামে গিয়ে লুচি আর ছোলার ডাল খেত এবং আমাদের শুনিয়ে শুনিয়ে বলতো, চারু মজুমদার মানুষটি অত্যন্ত কনফিউজড। বলতো মজুমদার মশাই নিজের কনফিউশন বাচ্চা ছেলেদের মধ্যে ইনফিউজ করে দিয়ে কতগুলো ব্রিলিয়ান্ট ছেলের ফিউচার ফর্সা করেছেন, বলেই ওকে মেরে দেওয়া উচিত। এ কথা শুনেও সেই সব দিনে হাদাকে আমরা যে সত্যিই মেরে দেইনি, তা আমাদের মহত্বই বলতে হবে। সেই হাদা এখন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন নামী ছাত্র, এবং এখন সেই এখানে নকশাল আন্দোলনকে নতুন করে আরম্ভ করার চেষ্টা করছে। আয়ারল্যান্ডে ঘুরে এসেছে ইতিমধ্যে 2 বার। আন্ডারগ্রাউন্ড কন্ট্রাক্টও এস্টাবলিশ করেছে বলে শুনেছি। ওর নিজের উদ্ভাবিত ইকোনমিক সিস্টেম অফ দ্য ফিউচার ওয়ার্ল্ড দারুণ নাম করেছে। লোকে বলছে অমর্ত্য সেনের পর এত বড় মেধাবী ছাত্র নাকি আর হয়নি, বাঙালি এবং ভারতীয়। তোমাকে চুপি চুপি বলি যে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অথবা আমাদের দেশের ডুন স্কুলে পড়লেই যে সকলেই কিছু ক্ষণজন্মা পুরুষ বা নারী হবেন, এমন কোনো কথা নেই। আমার স্বচক্ষে দেখা প্রচুর স্যাম্পল আছে এই 2 স্কুলেরই, যা ওই 2 স্কুলেরই লজ্জার। সে কথা থাক। হাদাদের চালাক হওয়ার কোনো ইতিহাস যদি কখনো লেখা হতো, তবে আমাদের হাদার নাম তাতে জ্বলজ্বল করত। এইটাই তোমার এবং আমার কাছে সবচেয়ে আনন্দের কথা। হাদার এক কাজিন এসেছে কলকাতা থেকে, তার নাম উজ্জ্বল। অথচ এমন প্রকৃত নিষ্প্রভ ছেলে আমি খুব কমই দেখেছি। এই মুহূর্তে সে আমাকেও হাদাকে অ্যাভন নদীর পাশে ঘাসের মধ্যে থেবড়ে বসিয়ে রেখে শেক্সপিয়র সাহেবের ছেলেবেলায় আমরা যাকে শেক্সপিয়র বলে জানতাম, যেমন
ম্যাক্স মুলারকে মোক্ষ মুলার। কত রকম বিপদ কাটিয়েই না আমরা বড় হয়ে উঠেছিলাম বলো। বাড়ি দেখতে গেছে, তিনি কোন চেয়ারে বসে লিখতেন, কোন কমোডে বসে করতেন, ইত্যাদি ইত্যাদি। শেখপিয়র সাহেবের লেখা পড়লে তাকে যতটা সম্মান করা হয়, তার ছিটে ফোঁটাও যে তার কমোডের প্রতি অনিমেষ চেয়ে থাকলে করা হয় না, এই কথাটা উজ্জ্বল অথবা নিষ্প্রভ কোনো ছেলেকে যে বোঝাতে পারিনি, এটাই আমার দুর্ভাগ্য বলতে হবে। প্রায় প্রতি শনিবার রবিবারেই, বিশেষ করে সামারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিলেত দর্শনের স্বাদ জাগে। আজকালকার নচ্ছার এয়ারলাইন্সগুলো যে ভাড়াতে গোটা গোটা রোগা রোগা মোটা যাত্রীদের উগরে দিয়ে যায় এখানে, সে ভাড়ায় হয়তো কলকাতা থেকে ভাগলপুর কিংবা সমস্তিপুরেও যাওয়া যায় না। অতএব অনেকেই আধেখলা প্রতি বছর ফরেন বেড়ানোর জন্যে দুগ্গা বলে ঝুলে পড়ে। বর্ষে বর্ষে দলে দলে তারা আসেন। এদের সামলে তার উপর বাসন মেজে কুলি খেটে পড়াশোনা করা যে কি চিত্তির, তা আমরাই জানি। তুমি তো এলে না আমার সঙ্গে। এলে এই সাদা চামড়ার মেয়েগুলো আমার সুন্দর উজ্জ্বল চামড়া নিয়ে এমন আদিক্ষেতা করতে পারতই না। তুমি একদিন বলেছিলে যে যাদের কনসার্ভ করার মতো কিছু থাকে তারাই কনজারভেটিভ হয়। বাক্যটির মধ্যে চমক আছে নিশ্চয়ই, কিন্তু আজকের প্রেক্ষিতে তেমন ভার নেই। আধুনিক বিশ্বে জীবনের কোনো ক্ষেত্রেই কিছু কনজার্ভ করার নেই, কারণ এই বিশ্বের নিজের আয়ুরই কোনো স্থিরতা নেই। তাছাড়া প্রতিটি রক্ষিত বস্তুই প্রতিটি মুহূর্তে ভিতরে বাইরে বদলে যাচ্ছে তার আধার এবং আবরণ, তার আভরণও, এবং নিজের অজান্তে সে নিজেও যাচ্ছে বদলে। সেই জন্যই বলি যে রক্ষণশীলতা আজ আর কোনো গুণ নয়, আজ তো দোষ, প্রতিবন্ধকতা। পারিবারিক বাধা কোনো বাধাই নয়। যারা পারিবারিক বা দেশজ বা পরিবেশগত বাধাকে বাধা বলে মেনে নেয়, আজকেও তারা তাদের নিজের মনের ভেতরকার বাধা ভাঙবে কি করে? সেই বাধাই তো আসল বাধা। যে নিজের অন্তর্জগৎকে প্রসারিত প্রতিসরিত করে অন্যকে প্রভাবিত করতে না পারল, তার লেখাপড়া শেখাই যে বৃথা হলো। আদর্শ স্ত্রী হয়ে, স্বামীর অনুষঙ্গ হয়ে, তার সন্তান গর্ভে ধারণ করেই যদি নারী জন্ম সার্থক করতে চাইতে হতো, তবে তো 18তে বিয়ে করে এতদিনে সে ধর্ম অর্ধেক সার্থক করা যেত। তাও করলে না তুমি। অথচ আধুনিকা নারী যে অর্থে আধুনিক পুরুষের সঙ্গিনী, সে নারীও হয়ে উঠতে পারলে না। এখনো বলো তো আমি তোমাকে স্পন্সরশিপ পাঠাচ্ছি। অক্সফোর্ড ছেড়ে দিয়ে লন্ডনে চলে যাব। বেইজওয়াটার স্ট্রিটে বেডসিটার এরিয়াতে একটি ঘর নিয়ে দুজনে থাকবো, লিভ টুগেদার করব। তোমার আপত্তি? পড়াশোনার মনে পড়াশোনা হবে, শরীর মন চেনাও হবে তার সঙ্গে। জীবনের সবচেয়ে সুন্দর সময়টা মিছি নষ্ট করে কি হবে? সবকিছুই একই সঙ্গে করা উচিত, অন্তত এই যুগে। পায়ে দাঁড়াতে পুরুষ অথবা নারীর দুজনেরই যদি এত সময় লাগে আজকাল, তবে জীবনযাপন আর কবে হবে? রোদে শুয়ে এলোমেলো কথা লিখতে ভারী ভালো লাগে। মনে মনে তোমাকে এলোমেলো করে নিতেও ভালো লাগে। রেবেকা আর পামেলা বলে দুটি মেয়ে আমার জীবনের খুব কাছাকাছি এসে গেছে। শরীরেরও। শরীরটা কোনো ব্যাপারই নয় এদের কাছে। মানুষের শরীর চর্চার চেয়ে যে তার মনের চর্চা অনেকই বেশি দামি, এ কথাটা শরীরকে অপ্রয়োজনীয় অতিরিক্ত মর্যাদা দিতে দিতেই তোমরা ভুলতে বসেছ। শরীরের কাছে আসতে দিতে তোমরা এমনই বায়নাক্কা করো, এতখানি সময় নাও, কাছে আসতে আসতেই যৌবন শেষ হয়ে যায়। যৌবনের বাগানে ফুল ফোটাবে আর কখন? নিজেকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, এবং আমার জন্য অপেক্ষা করো। শুধু পড়াশুনোই নয়, এদেশ থেকে এমন বিদ্যা শিখে যাচ্ছি যা তোমার উপর প্রয়োগ করে রীতিমতো চমকে দেব। তুমিই হবে আমার ক্রুসিবল, আমার সব রঙিন পরিকল্পনার আধার। ইতি তোমার সমু। ভালো থেকো। ইয়েস, ইয়োর্স অনলি। চিঠিটি পড়তে পড়তে শ্রীর দু চোখ ঝাপসা হয়ে এলো। শ্রীর বিয়ের চিঠি পর্যন্ত পাঠায়নি সে সুমনকে। বিয়ের কথা শুরু হবার পর থেকেই তাকে চিঠি লেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। বাধাটা সত্যি যতখানি না বাইরের ছিল, তার চেয়ে ঢের বেশি ছিল ভিতরের। তার নিজের বাড়ি, মামা বাড়ি, তার ভাবি শ্বশুর বাড়ি আজকেও এতখানি রক্ষণশীল যে তাদের সকলের সঙ্গে ঝগড়া করার মতো জোর শ্রীর একার ছিল না।
তার উপরে সুমনের ওপর যে অভিমান জমেছিল, সে অভিমানের কথাও ও কখনো খুলে বা গুছিয়ে সুমনকে বলতে পারেনি। সুমন যেমন অবলীলায় নিজেকে খুলতে মিলতে পারে তার চিঠিতে কিছুই বাকি না রেখে, শ্রী তা কখনোই পারেনি। ভাষার উপর এমন জোর কখনোই শ্রীর ছিল না যে সুমনের মতো নিজেকে সুব্যক্ত করতে পারে। হয়তো কম মানুষেরই থাকে। সুমন যে সুমনই, কিন্তু গোপেনের এমডি হুড়হুড়াগড়ের সুমনই যে শ্রীর সুমন, এই কথা তো ঠিক নাও হতে পারে। ঠিক হতে পারেই না। অনেক রাতে ফিরল সেদিন গোপেন। কেন এত রাত হলো তা নিয়ে কোনো প্রশ্ন করল না শ্রী। গোপেনই বলল, আমার খোঁজ করতে কেউ এসেছিল? কে? কোনো লোক? না তো। শোনো, আজকে কারখানাতে একটা ঘটনা ঘটেছে। কি? তোমাকে জানিয়ে রাখা দরকার। কি বলো না। আমি একজনকে সাসপেন্ড করেছি 3 মাসের জন্য। তার নাম রমেন পাল। তো সে আমাকে থ্রেটেন করেছে, পুরো হুড়হুড়াগড়ের সমস্ত ইউনিটেই এর রিয়াকশন পড়তে পারে, স্ট্রাইক হতে পারে, অন্যভাবে কাজের ক্ষতি করতে পারে ওরা। বাইরের লোক আছে এর পেছনে, তবে কারা বা কে তা জানতে হবে। কি করে জানবে? জানতে হবে। তো তোমাদের এমডি কি শুধু নাম কিনবার জন্যই আছেন? ঝামেলা ঝক্কি তো সব দেখছি তোমাদের মতো চুনোপুটিদের ঘাড়েই। বাথরুমে যেতে যেতে গোপেন হাসল। বলল, তুমিও দেখছি রমেন পালের মতোই কথা বলছো। ঝামেলা ঝুঁকি এড়িয়ে যাবার মানুষ সুমন সেন নন। আমাদের জোরটা কি আমাদের জোর? সব জোরই আসে ওর ওপর থেকে। এরকম স্ট্রং ডেয়ার ডেভিল কুডন্ট কেয়ারলেস এমডি না থাকলে কি হুড়হুড়াগড়ের নাম সারা ওড়িশা কেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো? তুমি কি জানো যে সুমন সেনকে পাবার জন্যে আইটিডিসি, স্টেট ট্রেডিং কর্পোরেশন, আইএসিএইচ এমটির মতো কোম্পানিরা ছটফট করছে? আমাদের এমডিকে স্লাইড করো না। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্সন। এই তো আজ বাড়ি ফিরছিলাম, তখন কটা বাজে? 9টা হবে। আমাদের বাড়িরই একটু আগে, স্টেশনে যাবার আগে যে দোমোহনীটা আছে তারই কাছে একটা মাটির ঘর থেকে বেরোতে দেখলাম এমডিকে, একটি কালো রঙের গেঞ্জি আর সাদা শর্টস পরে। সত্যি, মানুষটা যাই পড়ুক না কেন এমনই মানিয়ে যায়। তা সে কুড়ি ঘরে কি করতে গিয়েছিলেন তিনি? রক্ষিতা থাকে নাকি সেখানে, না চোলাই মদ খেতে? গোপেন আহত এবং অবাক হয়ে তাকালো শ্রীর চোখের দিকে। একটু চুপ করে থেকে বলল, ওর পার্সোনাল পিয়নের বাবা মা ওখানে থাকে। টাউনশিপের কোয়ার্টারে যায়নি তারা। একটু জমি জমা আছে কাছেই, তাই দেখাশোনা করে। তাতে এমডির কি? পুরোটা শোনোই না। পিয়নটির বাবা অসুস্থ, ডাক্তার সন্দেহ করছে ক্যান্সার। তা বুড়ো কোয়ার্টারে কিছুতেই যাবে না, অথচ টাউনশিপের হাসপাতালের কাছে না থাকলে রেটে দেওয়ার অসুবিধা। ডাক্তার বলেছেন ওপেন করলেই গ্যালপিং স্টেজ বেড়ে যাবে। তা তোমাদের মহৎ এমডির তাতেই বা কি? তিনি বুড়োকে বোঝাতে এসেছিলেন, বুঝিয়ে ছেলের কোয়ার্টারে নিয়ে যেতে। রাজি হলো? হলো তো। কাল আমি সকালে যাবার সময় বুড়ো বুড়িকে আমার জিপে করে নিয়ে যাব। অবশ্য শিবও আসবে সকালে। এমনি নিজের গাড়ি দিয়ে নিয়ে গেলেন না কেন? কি গাড়ি তার? মার্সিডিজ? আগের এমডির তাই ছিল। সেন সাহেব দেশি গাড়ি নিয়েছেন, সাদা কন্টেসা। প্লান্টের মধ্যে অবশ্য মারুতি জিপসি চড়েন। তারপর কোন গাড়ি নিয়ে এসেছিলেন? না না, গাড়ি নিয়ে আসেননি, এসেছিলেন সাইকেল চালিয়ে। কেন? হয়তো বিকালের এক্সারসাইজটাও সারবার জন্যে। দ্বিতীয়ত এমডি জানেন কার কাছে কিসে যেতে হয়, সেই জন্যই তিনি সুমন সেন। ফুহ, এই হিরো ওয়ার্শিপিং এর দেশে তোমরা পাথরকে দেবতা বানাও, বাঁদরকে শিব। তোমাদের মতো শিক্ষিত মানুষদের এসব ব্যাপারে কোনো ব্যালেন্স থাকে না, অথচ থাকা উচিত ছিল। গোপেন সে কথা গায়ে না মেখে বলল, ওহে যা, তোমাকে তো বলাই হয়নি। উনি তো আমাদের বাড়িতে আজ এসেছিলেন। আজ? কখন? শ্রীর বুকের মধ্যটা ধকধক করে উঠল। শিব্বর বাবার বাড়ি যাওয়ার আগে। তার মানে কটা হবে? ধরো 7:45। বাজে কথা। বাজে কথা? এমনি মিথ্যে বলবেন? ভরত,
এই ভরত, ডাকলো শ্রী ভরতকে। কিরে, আমরা স্টেশন থেকে ফেরার পর কোনো বাবু এসেছিলেন? হ্যাঁ। আমি কোথায় ছিলাম? আপনি দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলেন। সন্ধেবেলা দরজা বন্ধ করে কেন? গোপেন অবাক হয়ে বলল। আমার শরীর ভালো ছিল না, কিন্তু আমাকে ডাকলি না কেন? বাবু মানা করলেন। কি বললেন? বললেন দাদাবাবু যেদিন বাড়ি থাকবেন সেদিন এসে মেম সাহেবের সঙ্গে আলাপ করে যাবেন। এদিকে নাকি অন্য কোন কাজে এসেছিলেন। শ্রীর তখনও বিশ্বাস হচ্ছিল না। বললেন কি পরেছিলেন? সাদা প্যান্ট আর কালো গেঞ্জি। দারুণ দেখতে বাবুকে, ফিল্ম স্টারের মতো। ভরতকে বকে বলল, সে তো তোর দাদাবাবুকেও তাই দেখতে। যা, দাদাবাবু ভিলেন অন্যরকম, হিরো আর ভিলেন কি এক হয়? গোপেনের মুখে কোনো রাগ ছিল না, এক ধরনের স্মিত হাসি ছিল। গোপেন বাথরুমের দরজাটা বন্ধ করতে করতে বলল, ঠিকই বলেছে ভরত, ভরতের অবজারভেশন খুব শার্প। বন্ধ দরজার মুখে শ্রী বলল, খাবার কি লাগাতে বলবো? হ্যাঁ, চান করেই খাবো। চান হয়ে গেলে গিজারটা বন্ধ করে দিও, ঠিক আছে? শ্রী রান্নাঘরে গিয়ে ভরতকে বলল, চটপট গরম গরম রুটি বানিয়ে ফেলতে, অন্য খাবারগুলোও গরম করতে। একটু পায়েস বানিয়েছিল দুপুরে, সেটা ফ্রিজ থেকে বের করে দিতে বলল মনে করে খাবার সময়ে। বাবু আর কি বলল রে ভরত? কোন বাবু? অন্যমনস্ক ভরত বলল, আহ, যে বাবু এসেছিলেন। বললেন নাম জিজ্ঞেস না করে কখনো দরজা খুলবে না, আর বৌদি একা থাকেন, বৌদিকে ভালো করে দেখাশুনো করো। বাড়িটা টাউনশিপ থেকে তো অনেকখানি বাইরে দেখছি। আর কি বললেন? আমি বললাম দরজা ধাক্কে বৌদিকে ডেকে দেই। উনি বললেন, আমাকে চেনেন না তো, যখন দাদা থাকবেন তখন আসবো এখন একদিন। তারপরে এইটে দিলেন। কি? ভরত তার প্যান্টের পকেট থেকে কার্ড বের করলো একটা। দিসনি কেন আগে? সময় পেলাম কই। এমন পনস এনেছেন বাজার থেকে, পনস না যেন পাথর, এর চেয়ে লোহা গলানো সহজ ছিল। পনস মানে কাঁঠাল, এঁচোড় সবই। শ্রী বলল, পনস তো দুপুরেরই ছিল, সেইটাকেই তো ভালো করে একটু গরম মশলা টশলা দিয়ে নতুন করে বানালাম। শ্রী কার্ডটি নিয়ে চলে গেল। বিশেষ কিছুই লেখা নেই। সুমন সেন, এমডি, হুড়হুড়াগড় ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অফিসের পিবিএক্স এর নাম্বার, নিজের ডাইরেক্ট নাম্বার, তারপর বাড়ির পিবিএক্স এর নাম্বার একই। কার্ডটিকে ব্লাউজের ভিতরে চালান করে দিল শ্রী। নাম্বারগুলো লিখে রেখে পরে কার্ডটা গোপেনকে দিয়ে দেবে সকালে। আজ বিকেলে জয়িতার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই হুড়হোলাগড়ের এমডি যে ওই সুমন সেন, তা জানার পর থেকেই নিজের উপর এক গভীর বিতৃষ্ণা আর বিরক্তি পুঞ্জীভূত হচ্ছে প্রতি মুহূর্তে। আরেক ধরনের ঘৃণা গোপেনের প্রতি। বেচারি গোপেন। কে এই সুমন সেন? রাতে শুয়ে গোপেন বলল, আজ এমডি বলছিলেন, তোমার এই বাঁশবনের শেয়াল রাজা এমডি ছাড়া আলোচনার কি আর কিছুই নেই? আমি তো ফেড আপ হয়ে গেলাম। কি অন্যায়, কথাটা আগে শোনোই না। কি কথা? উনি কলকাতার একজন গাইনোকোলজিস্টের নাম সাজেস্ট করেছেন, বলেছেন কোনো ব্যাপারই নেই। 8 বছর কি, উনি 15 বছর 20 বছরের চাইল্ডলেস কাপলদেরও। তুমি কি বলো তো? এইসব পার্সোনাল ব্যাপারও কি তোমার এমডির সাথে আলোচনা করতে হয়? কোন দিন শুনবো সপ্তাহে কবে কবে তুমি আমাকে আদর করবে তাও তোমার এমডি বলে দেবেন? তাকে তার নিজের স্ত্রী আর ছেলে মেয়েদের কথা ভাবতে বলো। আমার ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ইচ্ছিরি। গোপেন লজ্জা পেয়ে চুপ করে রইল। তারপর বলল, তুমি মিথ্যে রাগ করছো। উনি কি আর গায়ে পড়ে বলেছেন? কথায় কথায় বেরিয়ে গেল। ওই তো সব কায়দা ওসব লোকের। দুশ্চরিত্র লোকেরা তো ওইরকমই হয়। পরের বউয়ের নারী নক্ষত্র জানাই তো তাদের কাজ। তার উপর নিজের বউকে ভিড়িয়ে দিয়ে এমডির কাছে প্রমোশন পাওয়ার লোকের তো অভাব নেই এদেশে। তার নিজের ছেলে মেয়ে কি? কি যে বলো, ভদ্রলোক বিয়েই করেননি, তার ছেলে মেয়ে। আমাকে হাসতে হাসতে বললেন, a bachelor is a souvenir of a woman who have found a better one at the last moment. তাই?
বলেই চুপ করে গেল শ্রী। বুকের মধ্যে খুব কষ্ট হতে লাগলো। গোপেন বলল, হ্যাঁ তাই। নিজেকে সামলে নিয়ে শ্রী বলল, দেখো গিয়ে কোনো প্রেম ট্রেম ছিল হয়তো, পাকেনি, তাই ব্যাচেলর রয়ে গেছেন। এইসব গে ব্যাচেলররাই ডেঞ্জারাস হয়। হ্যাঁ, যা খুশি তা বললেই হলো। মানুষটা কাজ ছাড়া আর কিছুই জানে না। এমডির ঘরের দরজাতে কি লেখা আছে জানো? কি? ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কাজই পুজো। বরং যত, শ্রী বলল পাশ ফিরে শুয়ে। ঘরে একটা দারুণ পোস্টার আছে। একজন লোক পেছন ফিরে ছিপ ফেলে আছে ঘন বনের মধ্যের একটি হ্রদে। পোস্টারে কি লেখা আছে? লেখা আছে, নাথিং ক্যান ডিস্টার্ব মি বাট মাইসেলফ। বাহ, লেখাটা ভালো, কিন্তু এটাও ভরম। সেন সাহেবের নাকি একটা প্রেমও ছিল। বাহ, জেনে আশ্বস্ত হওয়া গেল যে তোমাদের সেন সাহেব ভূত ভগবান নন, নেহাতি একজন মানুষ। তারপর বলল, তোমাকে কে বলল? শ্রীর গলার স্বরটি কেন যেন টেন্স শোনালো। গোপেন একটু অবাক হলো। ওই কোলওয়াশারের চাটুজ্জে বলছিল। কলকাতার ছেলে, সেন্ট জেভিয়ার্সে পড়তো। আমরা একসঙ্গে এনসিসি করতাম। আশুতোষ আর প্রেসিডেন্সি ছিল এ কোম্পানিতে। তা কি বলল? ওরা নাকি কি একটা কাগজ বের করতো, প্রেসিডেন্টিও সেন্ট জেভিয়ার্সের ছেলে মেয়েরা মিলে মান্থলি। সেই সুবাদে আলাপ। সুমন সেনের নাকি হার্ট থ্রব ছিল ওরই ক্লাসের একটি মেয়ে। নাম কি? নামটা বলেছিল, কিন্তু ভুলে গেছি। শ্রীমান্তি না শ্রীলা কি যেন। তোমার এরকম ব্যাড টেস্ট হয়েছে কেন? এসব নিয়ে কোনো ভদ্রলোকে আলোচনা করে? আরে আমি কি করব, লাঞ্চ খেতে খেতে বকর বকর করছিল। কলকাতার ছেলে তো, গরুর যেমন জাবর না কাটলে ঘাস হজম হয় না, কলকাতার ছেলেদেরও তো গ্যাজর গ্যাজর না করলে, পরনিন্দা পরচর্চা না করলে ভাত হজম হয় না। তোমাদের এনডি লাঞ্চ রুমে লাঞ্চ করেন না? না, উনি তো লিকুইডের ওপরেই থাকেন। নিজের ঘরেই ফ্রিজ আছে, ফ্রিজে হ্যাম, সসেজ, বেকন ইত্যাদি থাকে। ডিম, রুটি, নিজেই কিছু ভেজে ভুজে নেন। সঙ্গে কোনোদিন একটু পিঙ্ক জিন, কোনোদিন জিন অ্যান্ড টনিক, কোনোদিন নিট হুইস্কি, টাটকা টমেটো থাকলে কোনোদিন ব্লাডি মেরি। এই নইলে সাহেব? সাহেব তিনি মোটেই নন। তোমার এই স্তবগান আর শুনতে চাই না। আজ ভীষণ টেনশন গেছে। আজ তোমাকে আদর করবো, এসো, দুম করে বলল গোপেন। দূরে সরে গিয়ে শ্রী বলল, সিঙ্গাপুরে রাবার ডল পাওয়া যায় শুনেছি। পূর্ণাবয়ব নারী মূর্তি। শরীরের যেখানে যা থাকার তার সবই আছে, শুধু মন থাকে না। একটা আনিয়ে নাও না কেন? আমি তো একটা মানুষ, পূর্ণ মানুষ। তোমার সেক্স আর আমার সেক্সটাই শুধু আলাদা। আমি তো ডল নই। আদর করার অনেকই রকম আছে। মেয়েদের বুঝে খুব কম পুরুষই। তুমি তো বোঝোই না। তুমি অনেকই বদলে গেছো শ্রী। তাই? তবে তুমিও। তুমি তো হুড়হুড়ার গড়ে জবরদস্তি করে আনলে আমাকে আমার শিকড় উপরে, অথচ তুমিই সবচেয়ে বেশি অনুযোগ করছো সব সময়। বলো তো, আবার ট্রান্সফার নিয়ে ফিরে যাই কলকাতাতে? বলো। যেতে পারো, তবে তোমাদের বাড়িতে আমি আর গিয়ে উঠবো না। কোম্পানি যদি আলাদা ফ্ল্যাট দেয় তবেই যেতে পারি। তোমাদের পৈতৃক বাড়িতে অনেক মার্বেল মোজাইক আছে, লেজারার্স কোম্পানির ফার্নিচার, কিন্তু অনেক অনাচার, অনেক কুশিক্ষা, অনেক গোঁড়ামি বাসা বেঁধে আছে সেখানে, পায়রাদের বাসার মতন। ওখানে আমি আর যাব না। আমাকে এখানেই একটা চাকরি জুটিয়ে দাও না, তোমার অল পাওয়ারফুল গডফাদার এমডিকে বলে। উনি নিজেই তো সেদিন বলছিলেন। কি? এবারে এদিকে পাশ ফিরে শুল শ্রী। উত্তেজিত দেখালো একটু। আধো অন্ধকারেও মনে হলো গোপেনের। উনি বলেছিলেন তোমার মতো বিদেশি মহিলা নিজে স্বাবলম্বী হবেন না কেন? গোপেন বলল, ও, সে ভাবনাটাও তোমার এমডি ভাববেন বুঝি। বেশ আছো কিন্তু তুমি, আত্মসম্মানটাও খুইয়েছ। থাকবে, আমি ঘুমোচ্ছি। সারাটা দিন ধকল পুইয়ে এসে ঘুমোবার সময় এত কথা ভালো লাগে না। কিছুক্ষণ পর গোপেনের নাক ডাকার আওয়াজ শুনতে পেল শ্রী। গোপেনের নাক ডাকার আওয়াজ মেয়েদের নাক ডাকার আওয়াজের মতো, ফিস ফিস শব্দ হয়। জ্যোৎস্না এসে শোবার ঘরের মেঝে এমনকি খাটও ভরে দিয়েছে।
প্রাণময়ী জ্যোৎস্না। বাইরে পাহাড়তলিতে নানা রকম পাখি ডাকছে। সেসব রাতচরা পাখির নাম জানে না শ্রী। গোপেন তো একেবারেই জানে না। বিছানা ছেড়ে উঠে জানালার সামনে এসে দাঁড়ালো শ্রী কিছুক্ষণ। এখানের রাতগুলি এখনো ঠান্ডা। গায়ে মোটা চাদর বা পাতলা কম্বল দিয়ে শুতে হয়। শ্রী ভাবল, একতলায় নেমে দরজা খুলে একবার পাহাড়তলের দিকে চলে যায়। চামুণ্ডী মন্দির এখান থেকে কত দূরে তা কে জানে। কি আশ্চর্য! আজকের রাত থেকে তার মন অন্যরকম হয়ে গেছে। এতদিন যখন কিছু হয়নি তখন গোপেনের কাছ থেকে সে আর সন্তান চায় না। ইচ্ছেটাই মরে গেছে সুমনের কথা জানার পর থেকে। যা হয়েছে ভালোই হয়েছে, ভাবল ও। ওর সুমনই কি? দরজা খুলে ছাদে গেল শ্রী। ছমছম করছে রাত। দূরে স্টেশনের ফ্লোরোসেন্ট আলোগুলো দেখা যাচ্ছে। ট্রেন চলে যাচ্ছে রাতের নিস্তব্ধতাকে ডিজেল ইঞ্জিনের একটি চাপা গুমগুমানিতে ভরে দিয়ে। পাথর আর ম্যাঙ্গানিজ আর ডেলোমাইট আর লোহা আর ইস্পাতের ভারী ভারী ওয়াগনগুলো। আকাশকে নীলচে সাদা দেখাচ্ছে চাঁদের আলোতে। দূরের পাহাড়ের রোয়া রোয়া গায়ের প্রাগৈতিহাসিক জানোয়ারের মুখের মতো রহস্যময় বলয় আর ঘন জঙ্গল যেন হাতছানি দিচ্ছে শ্রীকে। মনটা ভারী খারাপ লাগছে। এত মানুষ থাকতে ওরই কেন এমন হলো? সুমন কেন সোজাসুজি বলল না যে শ্রীকে ছাড়া তার চলবে না? ওই বা কেন রাজি হয়ে গেল গোপনের সঙ্গে বিয়েতে? রাজিও তো হয়েছিল সুমনের উপরে তীব্র অভিমানেই। অথচ যার উপরে রাগ করে সে এমন করলো সেই মানুষটা জানলো না পর্যন্ত। একেই বোধহয় বলে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। সুমন বিদেশ থেকে ফিরে এসে শ্রীদের বাড়িতে এসেছিল, কিন্তু সে কথা বৌদি শ্রীকে বলেন 1 বছর বাদে। তখন মন বেঁকে গেছিল শ্রীর। সুমন বলে যে তার জীবনে বিশেষ কেউ ছিল একদিন, সে কথা মন থেকে মুছেই ফেলতে চেয়েছিল ও। সুমনও হয়তো তীব্র অভিমানে আর যোগাযোগ করার চেষ্টাও করেনি তার সঙ্গে। সবচেয়ে লজ্জাকর ব্যাপার হয়েছিল, সুমন যেদিন এসেছিল সেদিন মা বাবা এবং দাদার কাছে স্ত্রীর শ্বশুর বাড়ির ঠিকানা এবং স্বামীর অফিসের ঠিকানাও নাকি চেয়েছিল। তাও নাকি মা বাবা তাকে দেননি। এই যুগে কোনো শিক্ষিত পরিবারের মানুষ যে এমন ব্যবহার কারো সঙ্গে করতে পারেন, এ কথা বিশ্বাস করাও শ্রীর পক্ষে মুশকিল ছিল। এ কথা বৌদি শ্রীকে বলেন, দাদা বা বাবা মা কেউই বলেননি তাকে। এমনই যদি ব্যবহার বা ঔদার্য হবে তবে মেয়েকে প্রেসিডেন্সি কলেজে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে ডক্টরেট করিয়ে লাভ কি হলো মা বাবার? পাত্রী হিসেবে ভালো করে তোলার জন্যে আজকের দিনে কেউ কি এমন করে? পাত্রও বা এমন কি? ভবানীপুরে বিরাট এক মান্ধাতার আমলের বাড়ি, মার্বেল মোজাইকে মোড়া। ঘোড়াশালে ঘোড়া নেই, গাড়িহীন গ্যারাজগুলো ধুলি মলিন। পাড়ার বেওয়ারিশ কুকুরের বাচ্চা দেয় সেখানে। ভাইয়ে ভাইয়ে মিল নেই, ঘরে ঘরে আলাদা হাড়ি। দারুণ নাকি পরিবার! কেউ ধুলিমলিন, কেউ ব্যারিস্টার, কেউ বিরাট ঐতিহ্যপূর্ণ পরিবার। সেখানে ঠাটবাট রাখতে প্রাণ বেরিয়ে যায়। ব্যারিস্টার দুবেলা বাপ ঠাকুরদার বইয়ের পাহাড়ের ধুলোর মধ্যে বসে চটি পরা পা নাচান। কোর্টে রোজই বেরোলে কি হবে, মক্কেল নেই প্রায় একজনও। কিসের এই ঐতিহ্য আর কেমনই বা বনে দিয়ানা, তা শ্রী বিয়ের পরদিন থেকেই বোঝে না। গোপের নিজেও পাত্র হিসেবে কোনো দিক দিয়ে আহামরি কিছু নয়। না চেহারায়, না পড়াশুনোয়, না সপ্রতিভতায়, না খেলাধুলায়। তাই কি দেখে যে মা বাবা শ্রীর মতো সর্বগুণ সম্পূর্ণ মেয়েকে গোপেনের হাতে তুলে দিয়েছিলেন তা মা বাবাই জানেন। তবে গোপেন সম্বন্ধে একটা কথা বলবে শ্রী, সে খুবই ভদ্র। ভদ্রতাই যদি বনেদি আনা হয় তবে গোপেনরা অবশ্যই বনেদি। ওরা এতই বাড়াবাড়ি রকম ভদ্র যে সেই ভদ্রতাটাকে পৌরুষের অভাব বলে মনে হয়। বিয়ের 3-4 বছর পরে গোপেনদের বাড়ির পাশের বাড়ির ঘোষ কাকিমা একদিন বলেছিলেন, বুঝলে মা, তোমার বাবা তোমাকে ঘুষ দিয়েছেন জজ সাহেবকে। ঘুষ? কেন? অবাক হয়ে গিয়েছিল শ্রী। হ্যাঁ মা, তোমার কাকাবাবু মানে আমার উনি সবই জানেন। তোমার বাবা একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন। সে কোম্পানিকে ব্যাংক বহু টাকা ধার দিয়েছিল। সেই টাকা তোমার বাবা আর অন্য আরেকজন ডিরেক্টর নাকি আত্মসাৎ করেন। তোমাদের যোধপুর পার্কের নতুন বাড়িও হয় সেই টাকাতেই। ব্যাংক কেস করে। নিচের কোর্টে হেরে যাবার পর হাইকোর্টে আপিল আসে। গোপেনের বাবারই এজলাসে।
গোপেনের মা তোমাকে একদিন দেখেছিলেন তোমার মামাতো বোন মুনমুনদের বাড়িতে, মানে মামা বাড়িতে, যে মামা এখন টাটায় চলে গেছেন। তোমাকে দেখেই ঠিক করেন গোপেনের সঙ্গে তোমার বিয়ে দেবেন। তোমার সম্বন্ধে সব খোঁজ খবরও তিনি নেন মামা বাড়ি থেকে। তার কিছুদিন পরই ওই মামলা আসে তোমার শ্বশুর মশাইয়ের কোর্টে। অন্য ডিরেক্টরদের ঘাড়ে সব দোষ চাপিয়ে তোমার বাবা বেকসুর খালাস হয়ে যান। শ্রী স্তম্ভিত হয়ে বলেছিল, আপনি এত সব জানলেন কি করে কাকিমা? বলিনি বুঝি? তোমার কাকাবাবুই যে উকিল ছিলেন তোমার বাবার। তোমার কাকাবাবুর হাতও ছিল এ ব্যাপারে। তবে ওরা অন্যায় করেছেন তা আমি বলবো না। ছেলের জন্য বিদুষী সুন্দরী বউ আনার চেষ্টা করা তো অপরাধের নয় মা। আর ছেলেও তো কিছু কানাখোড়া নয়, স্বভাব চরিত্রও ভালো। হ্যাঁ, তুমি বলতে পারো যে এর চেয়ে ভালো বিয়ে তোমার হতে পারত, কিন্তু সেটাও তো কোনো কথা নয়। বিয়েটা পুরোপুরি নির্বন্ধ, যার যেখানে লেখা আছে। এসব ঘটনার নিমিত্ত মাত্র। এসব কথা মনে করলে বিশ্বাস করতে ইচ্ছে করে না যে শ্রীর নিজের জীবনেই এত সব ঘটেছিল, এমন নাটক নোভেলের ঘটার মতো সব ঘটনা। কেন যে আজ এত অসংলগ্ন কথা মনে আসছে শ্রীর কে জানে। বেচারা সুমন, তার কাছে যে আজীবন কত বড় অপরাধী হয়ে থাকতে হবে শ্রীকে তার ঠিক নেই। কি করে মুখ দেখাবে তাকে? তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কারোর সঙ্গে সে আর কোনো সম্পর্কই রাখবে না ভাবছিল। বড় রাগ, বড় অভিমান হতে লাগলো সকলের উপরে। অথচ এখানেও তার থাকা হবে না, চাকরি করাও নয়। সুমন যেখানে সর্বে সর্বা সেই জায়গাতে তার অধস্তন কর্মচারীর স্ত্রী হিসেবে সুমনের অনুকম্পাতে বেঁচে থাকতে পারবে না ও। সুমন হয়তো তাকে ভীষণ অপমান করবে দেখা হলে, হয়তো চিনবেই না। না, এখান থেকে তাকে চলে যেতেই হবে। কিন্তু কোথায়? যাবেটা কোথায়? পাগল পাগল লাগছিল শ্রীর। খোলা ছাদের পাঁচিলে হেলান দিয়ে একা দাঁড়িয়ে। হঠাৎ যেন মনে হলো কে তার পিঠে হাত রাখল। চমকে উঠল শ্রী। হে কি, তুমি কাঁদছ? কি হয়েছে তোমার শ্রী? পাজামা পাঞ্জাবি পরা গোপেন শ্রীকে দু হাতে জড়িয়ে ধরল। চলো চলো, ঘরে চলো, ঠান্ডা লেগে যাবে। শ্রীর ভেতর থেকে এতদিনের পুঞ্জীভূত অভিমান, রাগ, যন্ত্রণা সকলের বিরুদ্ধে, এমনকি তার নিজের বিরুদ্ধেও যা জমেছিল, সব যেন এই নিরালা রাতের উৎস মুখে উঠে এলো তীব্র উৎসাহে। বাইরে এলো সব। গোপেনের দু হাতের বাঁধনে বাঁধা থেকে তার বুকে মুখ রেখে সে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। ভারী লজ্জা হলো পর মুহূর্তেই। ও যে এমন নাটকে আবেগপ্রবণ সস্তা হয়ে উঠবে কখনো তা দুঃস্বপ্নেও ভাবেনি। গোপেন বলল, চলো, ঘরে চলো। ভরত ঘুম চোখে দৌড়ে এসে বলল, হেলবা কর, কাকড়া বিছা কাটিলা কি বৌদি? গোপেন বলল, না রে ভরত, কিচ্ছু হয়নি, যা তুই শুয়ে পড়। কিশোর ভরতের অনাবিল জগৎ জীবনের প্রায় সমস্ত জটিলতারই ধরাছোঁয়ার বাইরে ছিল। দারিদ্র ছাড়া অন্য কোনো কষ্ট তার জানা ছিল না। সে স্ত্রীর এই অজানা কষ্টে বড়ই ব্যথিত হয়ে বলল, তোমার কপালে কি হাত বুলিয়ে দেব বৌদি? স্ত্রী কাঁদতে কাঁদতে ভরতের কথাতে হেসে ফেলল। বলল, না রে পাগলা, তুই গিয়ে ঘুমো। ভরত ভাবছিল কিসের দুঃখ। বৌদি ভালো শাড়ি পরে, বই পড়ে, ভালো খায় দায়, ঘুমোয়, মাঝে মধ্যে জিপ গাড়ি করে বেরিয়েও আসে। এত সুখ যার জীবনে, তার কাঁদবার মতো দুঃখ কি থাকতে পারে? ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে গোপেন ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। আবার খাচ্ছ? খাটে বসে শ্রী বলল, খাই না তো আজকাল, এখন একটা দরকার। বলেই সিগারেটটা ধরালো। ধুয়ো ছেড়ে গোপেন বলল, তোমার কিসের দুঃখ শ্রী? তুমি যা যা চেয়েছ আজ অবধি, তাতে আমার যত অসুবিধেই হোক না কেন আমি তার সবই তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। কলকাতা ছেড়ে চলে এসেছি, সবাইকে ছেড়ে। তবুও সেসব কিছু নয়। তুমি মা হতে পারোনি বলে তোমার দুঃখ? না, সেও নয়। সত্যি বলছি, সেটা নয়। তবে আমি অযোগ্য বলে? তোমার স্বামী সুমন সেনের মতো কেউ নয় বলে তোমার দুঃখ? সকলেই কি এক নম্বর হতে পারে জীবনে শ্রী?
যে কোনো প্রতিষ্ঠানেই একজনই ১ নম্বর হন। আহ! আজে বাজে কথা বলো না তো। হঠাৎ সুমন সেন এলো কোত্থেকে? সবসময় ওই নাম আর ভালো লাগে না। জানো শ্রী, তোমার কথায় এখানে এসেছিলাম বটে, কিন্তু তুমি এ জায়গা ছেড়ে চলে যেতে বললেও আমি বোধহয় চলে যেতে পারবো না। পুরো জীবনটা কেমন ওলটপালট হয়ে গেল। কেন? অবাক হয়ে শ্রী শুধল। কারণ বললে হয়তো তুমি বিশ্বাস করবে না। আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি এই বিচ্ছিরি নামের জায়গাটিতে এসেই। আমাদের এমডি সুমন সেনের সঙ্গে যার একবার দেখা হয়েছে, যে একবার তার কাছে এসেছে তার পক্ষে তার সঙ্গ ছেড়ে যাওয়া প্রায় অসম্ভব। একটু চুপ করে থেকে গোপেন বলল, জানো, কালকেই উনি বলছিলেন, আর্নেস্ট হেমিংওয়ে নাকি বলতেন, "দেয়ারস আ ডিফারেন্স বিটুইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন।" সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে প্রায়ই। ট্রেনে, ট্রান্সপোর্ট প্লেনে, জাহাজে। কিন্তু মুভমেন্ট আর অ্যাকশনের মধ্যে তফাৎ আছে। আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষই সমস্তটা জীবন শুধুমাত্র মুভ করেই কাটিয়ে দেই। অ্যাকশন দেখাই না। আমাদের হুড়হুড়াগড়ে আমরা প্রতিটা মুহূর্তেই অ্যাকশনে থাকি। সেন সাহেব বলছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের বক্তৃতাতে একবার বলেছিলেন, "More than intellectual ability and skill, what makes you valuable to society is your devotion to a great cause." আমাদের এই অল্প বয়সী এমডির মতো কিছু মানুষ এদেশে থাকলে দেশের চেহারাটাই পাল্টে যেত শ্রী। ইটস অ্যান অনার, আ প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিম, আন্ডার হিম। তুমি দেখছি রীতিমতো পজেসড হয়ে গেছ। তোমার উপর তোমার এমডি সুমন সেন এমনই ভর করেছে যে আর কিছু নিয়েই তোমার কোনো মাথা ব্যথা নেই? না, নেই। আমি তো তোমাকে এখান থেকে চলে যেতে বলিনি। তাহলে মাঝরাতে উঠে ছাদে বসে কাঁদছিলে কেন? বারে, আমি একটু কাঁদতেও পারবো না বসে? তোমাকে তো আমি বিরক্ত করিনি। গোপন এবার হেসে ফেলল। বলল, একেই বলে মেয়েলি যুক্তি। তোমরা সত্যিই অদ্ভুত প্রাণী। সিগারেটটা খাওয়া হয়ে গেলে গোপেন বলল, চলো এবার শুয়ে পড়া যাক। আচ্ছা, তোমাদের এই এমডির বয়স কত হবে? সুমন সেন। ৫০? ৫০? তুমি কি পাগল? আমাদের মতোই হবে। সামান্য ১৯-২০। আমার চেয়ে ছোটও হতে পারে বয়সে। এরকম একটি বাচ্চা ছেলের মধ্যে তোমরা কি দেখলে তোমরাই জানো। মানুষটা সত্যিই তোমাদের জাদু করেছে। কিছু টুকটাক অবশ্যই জানে। হয়তো। আলাপ করবে? না, আই এম নট দ্য লিস্ট ইন্টারেস্টেড। তোমার বসকে নিয়ে তুমিই থাকো। অমন আদেখলাপনাতে আমার বিশ্বাস নেই। আলাপ করব না। কোনোদিনও না। তা নাই করলে কিন্তু এরকম কান্নাকাটি করো না। লোকে ভাববে একা বাড়িতে তোমার উপরে আমি অত্যাচার করি। নতুন বিয়ের পর মানুষে বাইরে এসে কান্নাকাটি করে তাও একটা মানে হয়। ননদ নেই, শাশুড়ি নেই, শ্বশুরবাড়ির খারাপ মানুষজনের মুখ পর্যন্ত দেখতে হয় না দিনে। তবু মন খারাপ কেন? কিসের জন্য মন খারাপ? বিয়ের তো কম দিন হয়নি। এতদিন তো আমার খারাপ হতেও অভ্যস্তই হয়ে যাওয়ার কথা ছিল তোমার। মন থাকলেই মাঝে মাঝে তা খারাপ হয়। মেয়েদের তো হয়ই। আমার কিছুই বলার নেই। কালকে এমডিকে মনে করতে হবে তোমার চাকরিটার কথা। নিজে থেকে যখন বলেছিলেন তখন তো লজ্জার কোনো কারণ নেই। তোমার এমডির কোনো দয়াই আমি চাই না। ওর দয়া ছাড়া যদি অন্য কোনো চাকরি জোগাড় করতে পারো তো দেখো। আমারও সময় কাটে না। কলকাতা ছেড়ে আসাটাই ভুল হয়েছে। ইটস টু লেট নাও। ফিরে গেলে তোমাকে একাই ফিরতে হবে। শেষে তাই হয়তো করতে হবে, অস্ফুটে বলল শ্রী। এতক্ষণ আমি পড়ে শোনালাম বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হাজারদুয়ারি এর ২য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।